নমস্কার। শুরু করছি মানভূম এডিট। আজকের বিষয় দাদার অনুগামী। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। মানভূম এডিটে আমরা নতুন নতুন এপিসোড, নতুন নতুন বিষয়ে মাঝে মাঝে নিয়ে আসছি। আপনারা দেখছেন, শুনছেন, অনেকের ভালো লাগছে, তা দেখে আমরা অনুপ্রাণিত হচ্ছে, উৎসাহী হচ্ছে। মানুষের জানা প্রয়োজন, অনেক কিছুই জানতে হয় সমাজ জীবনে থাকতে গেলে। তারই অঙ্গ হিসাবে এই ধরনের বিষয়ে আলোচনাকেও ধরে নিতে হয় এবং তাই আপনাদের সামনে এগুলো তুলে ধরছি। বিষয় হলো দাদার অনুগামী। যত দিন যাচ্ছে নতুন নতুন বিষয় উঠে আসছে মানুষের কাছে। আপনারা অনেকেই জানেন, দীর্ঘদিন ধরে, বেশ কয়েক মাস ধরে তমলুকের সাংসদ আগে ছিলেন, এখন তিনি বিধায়ক, মন্ত্রী, গুরুত্বপূর্ণ দপ্তরের মন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে নানা ধরনের আলোচনা সোশ্যাল মিডিয়ায় চালু আছে। আগে সাংবাদিকতা করতেন, এখন করেন কিনা জানি না। এখন কংগ্রেস পার্টি করেন বলে শুনেছি। তাকে শাসক দলের কোপে পড়তে হয়, জেলে যেতে হয়। তিনি এখন সোশ্যাল মিডিয়ায় এসে শুভেন্দু অধিকারীকে নিয়ে লেগে পড়েছেন। বিজেপি নেতারাও নানা ধরনের মন্তব্য করছেন। তারা ধরে নিয়েছেন শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেবেন। কাঁথির অধিকারী পরিবার দীর্ঘদিনের একটি রাজনীতি করা পরিবার। তাদের ভিত আছে রাজনীতিতে, ভিত আছে কাঁথিতে, মানুষের উপরে বিশ্বাস আছে তাদের, মানুষের আস্থা আছে। সেরকম একটি পরিবার পশ্চিমবঙ্গের মধ্যে যদি শাসক দলের কোনো নেতা আছেন, তাহলে তারা সেই কাঁথির অধিকারী পরিবারের, যারা মমতা ব্যানার্জির নাম না নিয়ে, মমতা ব্যানার্জিকে সামনে না তুলে ধরে ভোটে জিততে পারেন এবং দীর্ঘদিন ধরে জিতে এসেছেন। কাঁথি পৌরসভা কতদিন অধিকারী পরিবারের দখলে, সেটা গুনতে হলে অঙ্কের খাতা নিয়ে বসতে হবে। তেমন এক পরিবারের ছেলে শুভেন্দু অধিকারী, সাংসদ, বিধায়ক, মন্ত্রী। তার সাফল্য, তার ব্যর্থতা এ নিয়ে প্রশ্ন থাকতে পারে, কিন্তু তার মাটির প্রতি টান আছে এবং এলাকার মাটিকে তিনি ধরে রেখেছেন, এইটাকে অস্বীকার করতে পারবেন না। তৃণমূল কংগ্রেসের প্রায় জন্মলগ্ন থেকেই তিনি আছেন, তার পরিবারের অন্যান্য সদস্যরা আছেন। বর্ষিয়ান নেতা শিশির অধিকারী আছেন, তার ভাই দিব্যেন্দু অধিকারী আছেন, তার আর এক ভাই সেও কাঁথি পুরসভায় আছেন। এই যে এহেন এক নেতাকে নিয়ে এখন চলছে নানা ধরনের রাজনীতি। কয়েকদিন আগে আপনারা দেখেছেন শুভেন্দু অধিকারী সব জল্পনা কল্পনা উড়িয়ে প্রকাশ্যে এসেছেন এবং বলেছেন, আমি যেখানে ছিলাম সেখানেই আছি, অর্থাৎ তৃণমূলেই আছি। এদিকে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বলছেন, আমি দরজা খুলে বসে আছি, কখন শুভেন্দু অধিকারী আসেন। রাজনীতি সম্পর্কে আমার যতটুকু ধারণা এবং শুভেন্দু অধিকারী এবং শিশির অধিকারীর পরিবার সম্পর্কে যতটুকু ধারণা, আমার মনে হয় না দিলীপ ঘোষের মতো যে ব্যক্তি, যে দলের সভাপতি আছেন, রাজ্য সভাপতি, সেই দলে শুভেন্দু অধিকারীর মতো ভিতওয়ালা রাজনৈতিক নেতা যোগ দেবেন। এমন হতে পারে হয়তো তিনি আলাদা
দল করতে পারেন, কারণ সেই ক্ষমতা তার আছে। আর এমন হতে পারে কোনো দল নয়, কোনো বিদল নয়, কোথাও যাওয়া নাই, তিনি যেখানে ছিলেন সেখানেই আছেন, অর্থাৎ নিজস্ব সত্তা নিয়ে তৃণমূল কংগ্রেসেই আছেন। তাকে হটানোর ক্ষমতা কারো আছে কি না এ নিয়ে যেমন প্রশ্ন রয়েছে, তেমনি তাকে হটাতে গিয়ে বা তাকে গুরুত্বহীন করতে গিয়ে নিজেদের সর্বনাশ ডেকে আনবেন, আমার মনে হয় না এই কাজে তৃণমূল কংগ্রেস যার দ্বারা পরিচালিত তিনি করবেন। তাহলে দাদার অনুগামী বলে এই দাদা কথার মধ্যে অনেক রকম গোলমাল আছে। যেমন একজনের সম্পর্কে, ক্রিকেটারের সম্পর্কে দাদা 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 বলে নানা রকমের চিৎকার চেঁচামেচি শুনতে পাওয়া যায়। কী জন্যে দাদা জানি না, বুড়োরও দাদা, ছেলেরও দাদা, বউয়েরও দাদা, ভাইয়েরও দাদা, বোনেরও দাদা। এমনকি শুনেছি তার ধর্মপত্নীও কোনো কোনো সময় দাদা বলেন নাকি, হতে পারে। এদিকে রাজ্যের বিজেপি নেতারা বলে বেড়াচ্ছেন সৌরভ গাঙ্গুলি দাদা নাকি বিজেপিতে জয়েন করবেন। করতেই পারেন, যে কেউ করতে পারেন, তাতে আর অসুবিধা কোথায়? যে কোনো দলে যে কেউ করতে পারেন। কিন্তু এই দাদাকে এমন কোনো ভূমিকায় কোনো দিন দেখিনি যেখানে সামাজিক অত্যাচার, সামাজিক নানা রকমের বৈষম্য, বিভিন্ন ধরনের অপকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা নিয়েছেন। দাদা তিনি ক্রিকেটে হতেই পারেন, দাদা তিনি নিজের ব্যবসা বাণিজ্যে হতেই পারেন, দাদা তিনি বিভিন্ন টিভি চ্যানেলে এসে কুসংস্কারকে প্রচার করতেই পারেন। টাকার জন্য মানুষ সবই করে। যেমন একজন তথাকথিত নায়ক, মহানায়ক অভিজিৎ উত্তম কুমার ছাড়া আজ পর্যন্ত কাউকে বলা হয় না, তিনি কে কখন কিভাবে শৌচকর্ম করবেন সেটাই শিখিয়ে কোটি কোটি টাকা নিয়ে যাচ্ছেন বিজ্ঞাপনের বাবদ। কিন্তু যখনই কোনো দেশে নানা রকমের সমস্যা, কোথাও অত্যাচার, তাতে তিনি কখনো কমেন্ট করতে আসেননি। তার কোনো ভূমিকা সেখানে পাওয়া যায়নি। এখানেও তাই। সেরকম দাদা অন্তত শুভেন্দু অধিকারী নন, এটা জোর দিয়ে বলা যায়। সেই দাদার অনুগামী বলে কিছু ব্যক্তি, কিছু মানুষ, বহুসংখ্যক মানুষ জেলায় জেলায় কর্মসূচি করছে। আপনারা জানেন আগের দিন মানে গতকালই পুরুলিয়া শহরের হরিপদ সাহিত্য মন্দিরে এরকম একটি কর্মসূচি পালিত হলো দাদার অনুগামীদের দ্বারা, বিজয়া সম্মেলনী। সেখানে কারা ছিলেন? ছিলেন সকলেই তৃণমূলেরই, তৃণমূল ছাড়া বাইরের কোনো লোক ছিলেন না। সেখানে শুভেন্দু অধিকারীর ভার্চুয়াল ভাষণও শোনানো হয়। মুখ্য ভূমিকায় ছিলেন গৌতম রায়, আমার খুব স্নেহধন্য গুরু ছেলে, খুব ভালো ছেলে, দেখলেই প্রণাম করে। গৌতম রায় ছিলেন আগের সভাধিপতি সৃষ্টিধর মাহাতো। দেখলাম রঘুনাথপুর পুরসভার আগের চেয়ারম্যান ভবেশ চ্যাটার্জিকেও। এছাড়া কাকে দেখলাম? মানবাজারের তৃণমূল সভাপতি ছিলেন, ব্লক সভাপতি, তাকে, হংসেশ্বরকে দেখলাম, সুদর্শনকে, বড়াবাজারের সভাপতি ছিলেন, এরকম অনেকে। এবং হল ভর্তি, লেকচারবাজি হলো, অনেক রকম কথা বক্তব্য শোনা গেল। বক্তব্যের মধ্যে মূল বিষয় যেটি, সেটি হইল যারা এখানে হাজির হলেন তারা বর্তমানে তৃণমূল কংগ্রেসে গুরুত্ব পাচ্ছেন না। গুরুত্ব কেন পাচ্ছেন না? তাহলে ফিরে যেতে হবে আগের দিনে। আপনি ধরুন মুকুল রায়কে তো সকলেই বাজার সরকার বলতেন। অবশ্য বাজার সরকার কথাটা শুরু করেছিলেন সিপিএমের নেতা বিমান বসু বা সূর্যকান্ত মিশ্র, কেউ হবে। সেই বাজার সরকার যখন বাস্তবে এই খোঁকাবাবু যখন পাওয়ারে খুব একটা আসেনি, খোঁকাবাবু আসার আগে পর্যন্ত মুকুল রায় ছিল তৃণমূল কংগ্রেসের দ্বিতীয় ব্যক্তি। এই মুকুল রায় সারা রাজ্য ঘুরে ঘুরে দল ভাঙাতেন, দল ভাঙিয়ে লোককে নিয়ে আসো, মানে নিজের কিছুই নেই, সব লোকের কাছ থেকে এনে যত অঁচা মাল সবকে এনে পার্টিতে ঢুকিয়ে দাও। আপনারা জানেন বাঁকুড়া এবং পুরুলিয়া দু জায়গায় দুজন অন্য পার্টির থেকে, মানে কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন। সেই কোন সময়? অনেক আগে।
যেদিন যোগ দিলেন সেদিনই তিনি হয়ে গেলেন জেলা সভাপতি। তৃণমূলের জেলা সভাপতি হয়ে গেলেন শ্যাম মুখার্জি, বিষ্ণুপুরের বাঁকুড়া জেলা সভাপতি হয়ে গেলেন। আর এখানে হয়ে গেলেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি শান্তিরাম মাহাতো। যে শান্তিরাম মাহাতো কংগ্রেসে থাকাকালীন এআইসিসির সদস্য পর্যন্ত হয়েছিলেন, তার রাজনৈতিক ভূমিকা নিয়েই মানুষের প্রশ্ন। 4বার তিনি এমএলএ হয়েছেন, বিধানসভায় দাঁড়িয়ে কিছু বলেছেন কেউ জানেন না। তার কোনো কাজ, কোনো উন্নয়নের কাজ কোথাও কিছু করেছেন তাও কেউ জানেন না। তার গ্রামে যাওয়ার রাস্তাটা, চাষমোড় থেকে তার গ্রামে যাওয়ার রাস্তাটা, তার দুরবস্থা দেখলে মানুষ হয়রান হয়ে যান। সেখানে একটা ভালো রাস্তায় একটা ভালো মন্দির আছে, চিড়কা মন্দির। এহেন উন্নয়নের কাজ করা নেতা হয়ে গেলেন রাতারাতি সভাপতি। সরিয়ে দেওয়া হলো কেপি সিংদেওকে। যে কেপি সিংদের ঘরে ক্ষমতায় থাক বা না থাক, প্রতিদিন কয়েকশো মানুষ যে হাজির হতেন। তাদের কোনো না কোনো সমস্যার কথা বললে তিনি যথাসাধ্য চেষ্টা করতেন তাকে হটিয়ে দেওয়া হলো। মানে যারা প্রথম থেকে 1998 থেকে জন্মলগ্ন থেকে তৃণমূল কংগ্রেসের সঙ্গে ছিলেন, তাদেরকে অপমানিত করা, অসম্মানিত করা, এটা এই দলের ধারা। এটার মধ্যে নতুনত্ব কিছু নেই। এই যে এখন যারা নতুন করে এলেন, তাদেরকে সভাপতি করে দেওয়া হলো, অমুক করে দেওয়া হলো, তমুক করে দিলাম, এটা যে প্রথমটা নয়। প্রথম তো শুরু হয়েছে তখন থেকে, প্রথম থেকেই। যিনি নতুন এলেন তাকে নতুন পদ দিয়ে দাও, উঁচু পদ দিয়ে দাও। সব থেকে পুরনো ব্যাক বেঞ্চে, পেছনে বেঞ্চে যাও, তুমি পেছনে বেঞ্চে বসবে যাও। এটা তৃণমূলের ধারা। সেই ধারাতে কোনো পরিবর্তন এসছে এমনটা মনে হয় না। সৃষ্টিধর মাহাতো ভাষণ দিচ্ছেন, কি বলছেন? 2.5 বছরে কোনো উন্নয়ন হয়নি। তিনি এমনভাবে বলছেন 2.5 বছরে নিয়ে খালি কাটমানির উন্নয়ন হয়েছেন। তিনি এমনভাবে বলছেন যেন তার আমলে একবারে সোনার পুরুলিয়া সাজিয়ে দিয়েছিলেন। তিনি নিজের উন্নয়ন ছাড়া কী করেছেন সেটা তিনিই বলুন। সবাই জানেন কী করেছেন না করেছেন। তার অত্যাচারের কারণেই তো মানুষ বিরক্ত হয়েছিল। বিজেপির মতো দলকে ভোট দিয়েছিল কী কারণে? মূল্যায়নে ভুল থাকতে পারে, কিন্তু তার তার পরাজয়ের কারণ একটা আনকোরা লোক, যার কোনো রাজনৈতিক অ্যাকচুয়ালি কোনো ভিত্তি ছিল না, সেরকম একজন লোক, সরকারি আধিকারিক ছিলেন আগে, সেরকম লোক ওকে হারিয়ে দিলেন। জায়ান্ট কিলার হয়ে গেলেন গোপীনাথ গোস্বামী। সেই ব্যক্তি যে বলছেন যে উন্নয়নের কোনো কাজ এখন হয়নি 2.5 বছরে, আমার আমলে খুব উন্নয়ন হয়েছে, এখন খালি নাকি কাটমানির উন্নয়ন হয়েছে। তা কাটমানি বাবা, তুমি কোন সাধু? কাটমানি তুমি খাওনি? তোমার এত সম্পত্তি হয় কি করে? কোথার থেকে নিয়ে এলে? এই প্রশ্ন মানুষ করবেই। তা ব্যাপার হলো, দলের যদি কোনো নিয়ম শৃঙ্খলা না থাকে, কাকে আমি আগে আনব, কাকে আমি পেছনে আনব, এটা যদি ঠিক না থাকে, তাহলে যদি দল দেখে যে আমার কাছে কোনটি শাঁসালো, কোন ব্যক্তি শাঁসালো, কে দলকে বেশি টাকা এনে দেবে, দলের তহবিল কে বড় মোটা করবে, তাকে যদি আমি ক্ষমতায় রাখি, ক্ষমতায় রাখার চেষ্টা করি, তাহলে অটোমেটিক একটা ভাগ, একটা অংশ তো বিরক্ত হবে। তারা অটোমেটিক দাদার অনুগামী হয়ে যাবে। এখন সেটাই হয়েছে। দাদার অনুগামীতে কারা আছে? দাদার অনুগামীতে তারাই আছে যারা এখন ক্ষমতা পাচ্ছে না, ক্ষমতা পায়নি, অথবা ক্ষমতা থাকলেও গুরুত্ব নেই। যেমন ধরুন, যিনি ব্লক সভাপতি ছিলেন, তাকে এসে জেলা কমিটির সাধারণ সম্পাদক করে দেওয়া হলো। একগুচ্ছ সম্পাদক, কয়েকজন সম্পাদক, 30, 32, 35 জন। তেমনি সহসভাপতি, কয়েক গুচ্ছ সহসভাপতি। তেমনি সেক্রেটারি, কয়েক গুচ্ছ সেক্রেটারি। কোনো গুরুত্ব নেই। আর আপনারা সকলেই জানেন এই দলে পদ কেন চাই। আপনারা যদি লক্ষ্য করেন, সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে শান্তিরাম মাহাতোকে। শান্তিরাম মাহাতো যেখানে বসতেন সেটা তো একজন ব্যবসায়ী, জমির দালালের বাড়ি। সেখানে তিনি বসেন কেন? এটা প্রথম কোশ্চেন মানুষের আসে মনে। সেখানে তিনি বসেন, বাইরে যেয়ে দেখবেন যেদিন উনি এখানে থাকেন সেদিন গুচ্ছেক গুচ্ছেক লোক ঠিক ঠিক করে ওখানে যেয়ে। এখন তার ক্ষমতা নেই, তাকে চেয়ারম্যান করে, চেয়ারম্যানের তো ফালতু জায়গা, চেয়ারম্যান বলে কোনো গুরুত্ব নেই কিছু, চেয়ারম্যানের কোনো ক্ষমতা নেই, ক্ষমতাহীন, নখদন্তহীন চেয়ারম্যান। এখন কোনো মাছিও তো যাচ্ছে না। কেন যাচ্ছে না? সেই মাছিগুলো করে যাচ্ছে গুরুপদ টুডুর কাছে, কারণ মাছি ওখানে মধু পাবে, মাছি যাচ্ছে।
এই মধুটা কী মধু সকলেই জানেন। তাহলে ক্ষমতা মানে পার্টির ক্ষমতা থাকতে হবে, পার্টির পদাধিকারী তাদেরই ক্ষমতা যারা রোজগার করতে পারবে, যে পদে থাকলে রোজগার করা যাবে সেটা হচ্ছে ক্ষমতা, আর যেটাতে রোজগার করা যাবে না সেটা অক্ষমতা। মানে এই দাদার অনুগামী যারা, তাদের এখন রোজগারের সুযোগ নেই, এটা হচ্ছে মুদ্রা কথা। এটা তো বাইরে বলা যায় না, আমি বলছি, অনেকে বলতে ভয় পাবেন, তার কারণ তাদের অনেক রকম বাঁধন থাকে। আর এখনকার সংবাদ মাধ্যমকে সবাই আপনারা জানেন কি সংবাদ মাধ্যম, এখন নাকি শুনছি রেট 1,000 থেকে নাকি 200 টাকা নেমে গেছে। মানে দেখা হলে 1,000 টাকা পকেট থেকে বার করে দেবেন নেতা, সেটা নাকি নামতে নামতে এখন 200 টাকায় নেমেছে। একজন ওই রকমই সাংবাদিকই আমাকে কিছুদিন আগে ফোন করে বললেন যে স্যার এখন রেটটা 200 টাকা হয়ে গেছে, আমাদের আর চলছে না। 200 টাকায় আর কী হবে, আজকাল 200 টাকায় তো খেতে গেলেই 200 টাকা শেষ হয়ে যায়। আরও খুব দুঃখের কাহিনী আছে। দুঃখের কাহিনী হয়েছে আপনার কয়লা মাফিয়ার ওখানে রেড হয়েছে, ইডি ইনকাম ট্যাক্স এখন লেগে পড়েছে, তাতে আরও সমস্যা। তাতে এমন সমস্যা যে সাংবাদিকরা এই গলায় দড়ি নিতে পারে হয়তো, যে ওই এত টাকা পুলিশ গলায় দড়ি নেবে, সাংবাদিক গলায় দড়ি নেবে, প্রশাসন গলায় দড়ি নেবে, নেতা গলায় দড়ি নেবে। সবার চেয়ে বড় নেতা যিনি নিজেকে মনে করেন কারো আঁচলে মুখ লুকিয়ে থাকেন, তিনি গলায় দড়ি নেবেন, কারণ সব দানা পানি তার বন্ধ হয়ে যাবে। অবশ্য ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ যার কাছে টাকা থাকে আইন তার পকেটে, ইডি ইনকাম ট্যাক্স অমুক টমুক সমস্ত কিছু মেনে যাবে। আর তার পেছনে এইগুলো লাগানোর পিছনে যারা কলকারি নাড়ছেন, তাকেও হাতে করতে খুব একটা সময় বেশি লাগবে না ওই মাফিয়ার, এটাও ঠিক জানা। নাকি 10,000 কোটি টাকার তার সম্পত্তি ধরা পড়েছে, নাকি তিনি অ্যারেস্ট হয়েছেন কিনা সত্য সত্য জানি না এখনও, কারণ একটি সংবাদপত্র ছাড়া বাকি কেউ খবর করতে সাহস করেনি। তার কারণ সবাই বাঁধা ওর কাছে, কী করে সাহস করবে। আরও আশ্চর্যের কথা আপনি শুনুন, যিনি এখন সভাধিপতি পুরুলিয়া জেলা পরিষদের, সুজয় ব্যানার্জি, আমার অফিসে যে বলেছিলেন আমি একদিন হলেও ওই লোকটাকে জেলে পাঠাবো। জেলে পাঠান তো দূরের কথা, প্রতি বছরে দেখছি নিয়ম করে যখনই উনি ডাকছেন তখনই যে ওখানেই হাজির হচ্ছেন, তারই চরণ সেবা করছেন। এই তো হচ্ছে অবস্থা। তাইলে দলের নেতৃত্বকে বেঁধে রেখেছে কিসে সেটা আপনারা বুঝতে পারছেন, কীভাবে আছে সেটাও বুঝতে পারছেন, কীভাবে চলছে সেটা বুঝতে পারছেন। তাহলে দাদার অনুগামী, এই যে দাদার অনুগামীর সম্মেলনটা কালকে হয়ে গেল, তাতে তৃণমূল কংগ্রেসের আসল দল যারা, আসল না নকল এখন বোঝা মুশকিল, কোন নেতৃত্বটা আসল, ওইটা আসল না এইটা আসল। এখানে যেরকম লোকসংখ্যা দেখা গেল, যেসব মানুষকে নেতাদেরকে, স্বঘোষিত নেতা কেউ নেই, নেতা বলে কোনো জায়গায় জিনিস এখন আর নাই। নেতা দেখে মানুষ যদি যাদেরকে অনুসরণ করে তাদেরকে নেতা বলে, আর যারা চামটাগিরি তো করে তাদেরকে তার নেতা বলা যায় না। তা কাজেই এখন চলছে, এই চলছে এর মধ্যে দাদার অনুগামী, দাদা এখন কী করবেন, তারা তো কালকে প্রকাশ্যেই বললেন যে দাদা যা সিদ্ধান্ত নেবেন আমরা সেখানে আছি। দাদা যদি সিদ্ধান্ত নেন বিজেপিতে যাবেন, তাহলে এরাও সব বিজেপিতে যাবেন, ধরে নেওয়া যায় তাদের কথা অনুযায়ী। আর যদি দাদা ওখানেই থাকেন তাহলে ওরা ওখানেই থাকবেন, তাহলে এরা কী করবেন। এটা তো ঘটনা, যারা কালকে যোগ দিলেন তাদেরকে আর অন্তত যে দল আছে এখন, যারা ক্ষমতায় আছে, তারা গুরুত্ব দেবেন না, তাহলে এরা তো ফেকলু হয়ে যাবেন, ঠিক কি না। যদি ফেকলু হয়ে যান তাহলে এরা জেনে শুনেই করছেন, তাহলে এদের কাছে অল্টারনেটিভ কী থাকবে, অল্টারনেটিভ থাকবে যে দলের মধ্যে থেকেই দলকে হারানো। এটা অবশ্য দক্ষিণপন্থীদের নতুন কোনো বিষয় নেই, আমরা সেই কংগ্রেস আমল থেকে দেখছেন, ইনি সোমেনপন্থী, ইনি প্রিয়পন্থী, ইনি সুব্রতপন্থী, এগুলো অনেক দিন আগের থেকেই দেখে আসছি। ইনি কুমুদপন্থী, ইনি অমুক, ইনি তমুক, এগুলো সব দিন চলে আসছে। এবং ধুতির খোঁচা ধরে টানাটানি, এগুলোও সব দিন হয়ে আসছে। কংগ্রেসকে প্রণব মুখার্জিকে কম অপমান করা হয়েছিল কলকাতার মতো শহরে। তো কাজে এগুলো কোনো নতুন ঘটনা নয়। তা যে এই অনুগামীদের যে বৈঠক গতকাল, ভিড়ময়, হরিবোল সাহিত্য মন্দির পরিপূর্ণ, এটার পেছনে অন্য কোনো কারণ আছে বলে আমার মনে হয় না। মনে হয় পাওয়া না পাওয়া, ক্ষমতা ভোগ করা, ক্ষমতা ভোগ করতে না পারা। এখন যারা নতুন আসছে তারা ক্ষমতায় যাচ্ছে, এটা তো আজকের নতুন ঘটনা নয়, হঠাৎ কি 2020 সালে এটা আবিষ্কার হলো তা তো নয়। আমরা তো দেখছি ওই শান্তির মতো কী করে সভাপতি হলো, কোন ব্যাকগ্রাউন্ডে সভাপতি হলো। তার কারণ তার আগে যে দলে ছিলেন সেখানে তিনি কোনো সাংগঠনিক কাজই করেননি,
কোনো দিনই কাজ করেননি। কোনো সংগঠনের কোনো কাজ, বিরাট কিছু কাজ করেছে, সংগঠন করেছে, এমন কোনো দিন দেখা যায়নি। তা সত্ত্বে তাকে জেলা সভাপতি করে দেওয়া হলো। অনেকের অনেক রকম অভিযোগ আছে এ নিয়ে নাকি বলে যে আরও কিছু ব্যাপার ছিল ভিতরে, যার জন্য তাকে সভাপতি করা হয়েছিল। থাকতে পারে, নাও থাকতে পারে, বলা মুশকিল। এখন এই দাদার অনুগামীরা আগামী দিনে কী করবেন? শুনলাম নাকি জগদ্ধাত্রী পূজার দিনে শুভেন্দু অধিকারী এখানে আবার আসবেন। এলে তারপর কি দাঁড়াবে? আর সৃষ্টি ধর্মাতর অভিযোগের বিষয়ে তৃণমূলের অরিজিনাল এখন যারা ক্ষমতা আছে তারা কোনো ব্যবস্থা নেবেন কি না? যে এখন চলছে কাটমানির উন্নয়ন, আগে ছিল উন্নয়ন, এটার নিয়ে কোনো কিছু হবে কি না এটাও দেখার কথা। অনেক মজার মজার জিনিস আসবে, যত ইলেকশনের দিন, ভোটের দিন এগিয়ে আসবে তত নতুন নতুন জিনিস আসবে। যেমন ধরুন, ওই যে নামই বলি, আমি লালা বলি যাদেরকে ডাকে, লালার উপর যে রেড, এতদিন কি ওনারা জানতেন না যে কয়লা মাফিয়ারা কয়লার এইরকম কারবার করে আসছে? কয়লা মাফিয়া কোন দল জানে না? কোন রাজনৈতিক দল আছে যারা লালার কাছে কৃতার্থ হয়নি? লালাকে দিন লালার কাছে লালার কৃপাধন্য নয়, এমন কোনো দল আছে নাকি? কেউ বলতে পারে নাকি? কোনো দল নেই। কোনো রাজনৈতিক ক্ষমতা যারা ভোগ করছেন তারা বলতে পারবেন যে লালার কৃপাধন্য হয়নি? কার টাকায় তারা ভোটে লড়েন? এত এত যে ভোটে খরচা হয় কার টাকায় লড়েন? এ তো মাফিয়া, বড় লোক, 2 নম্বরই কারবার যারা করে তারাই তো দেন। এমনি লোক পয়সা দেয়? দেয় না। কাজেই এতে আরও বড় রকমের কিছু বৃত্তান্ত, কোনো গল্প, কোনো কিছু আছে হয়তো। হয়তো এমন হতে পারে যে একদিকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কলকাতায়, বাঁকুড়ায় সভা করছেন, নির্বাচনী প্রচারের মতো প্রচার করছেন, আর ওদিকে লালার ওখানে রেড হচ্ছে। এর মধ্যে কোনো সংযোগ থাকতে পারে। এমন হতে পারে হয়তো কিছুদিন পরে দেখা যাবে লালা ওদেরকেও ম্যানেজ করে নিল, এরকমও হতে পারে। হতে সবই পারে। কাজেই আমরা অপেক্ষায়, দাদার অনুগামীরা আগামী দিনে কী করছে, দাদার অনুগামীদের বিরুদ্ধে ক্ষমতাসীন শাসক দল কোনো ব্যবস্থা নিচ্ছে কি না? এমন হতে পারে ক্ষমতাসীন শাসক দলকে হয়তো যিনি ভোট ঘুরে এসেছেন, যার নির্দেশে এই সমস্ত পরিবর্তন হয়েছে, তিনি হয়তো সুপারিশ করবেন যে এদেরকে সমস্ত বরখাস্ত করে দাও। হতেও পারে। তাহলে হয়তো দল থেকে তারা বরখাস্ত করে। তবে বরখাস্ত যদি হয় তাহলে ওরাও সুযোগ পাবে। ওরা হয় নতুন দলে যাবে, আর না হয় ওই বিজেপিতে যাবে, কিছু একটা করবে। কারণ রাজনীতি যারা করে তারা রাজনীতি ছাড়া থাকতে পারবে না। কারণ ওইটাই তাদের ধ্যান, ওইটাই তাদের জ্ঞান, ওইটাই তাদের সব কিছু। ঘর সংসার ওটাতেই চলে, টাকা কড়ি সম্পত্তি সব কিছু ওতেই চলে, পরিবার চলে ওতেই। কাজেই এ থেকে তারা দূরে যাবে না, কোনো না কোনো একটা রাজনৈতিক দল। আর রাজনৈতিক দল সবই তো খিচুড়ি। কে কোন, যারা এখন তৃণমূলে আছে তারা কোথাকার, কোন দলের? তারা কংগ্রেস থেকে এসছে, নাহলে সিপিএম থেকে, নাহলে বিজেপির থেকে, নাহলে অমুক থেকে, নাহলে তমুক থেকে। মৌলিক তো কিছু নেই। মৌলিক তো দুটি দল, একটি জনসংঘ হয়ে বিজেপি, আর একটি মৌলিক দল হচ্ছে আপনার কংগ্রেস। এটা হচ্ছে সর্বভারতীয়। আর একটু একটু সর্বভারতীয় কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, তাদেরও দুভাগ। কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া অস্তিত্ব সংকটে ভুগছে, আর কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্কসিস্ট, মানে সিপিএম যেটা আমরা বলি, সিপিআইএম বা সিপিএম। তাদের তো অবস্থান সকলেই দেখতে পাচ্ছেন। লোকসভাতেও যে অবস্থান, রাজ্যসভাতেও সেই অবস্থান। আর এ রাজ্যে তো সাইনবোর্ড প্রায়। এ রাজ্যে খালি মিটিংয়ে মিছিলে দেখা যায়, অন্য কোথাও মানুষের কাছে তাদের কোনো চেহারা দেখতে পাওয়া যাচ্ছে না। ভোটে তো বলারই কিছু নেই। ভোটের অবস্থা আগামী দিনেও সে একই অবস্থা। একটিও যেমন নেই, এমপি নেই এখানেও, তেমনি লোকসভায় কী দাঁড়াবে, নামতে নামতে তো গতবারে 26 ছিল, এইবারে কী দাঁড়াবে ভগবান জানে, একমাত্র সময় বলতে পারবে। কাজেই আগামী দিনগুলি আরও বেশি আকর্ষণীয় হবে এবং মনোরম হবে, মানুষ উপভোগ করতে পারবেন, এই আশা করা যেতে পারে। আজকের আলোচনা, দাদার অনুগামীর আলোচনা এই পর্যন্তই। আপনারা যদি এই মতামতের সঙ্গে একমত হন তাহলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। ধন্যবাদ। নমস্কার।